আজকের যে অস্থিরতা, আজকের যে সামাজিক যে এই যে অন্যায্যতা যা কিছু হচ্ছে, আমি মনে করি যে আমাদের এইটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী এবং এই অপরাজনীতির শিকার হচ্ছে আমাদের সমাজের সাধারণ মানুষ। এখন এই যে একটি বিষয় কিন্তু ভারতীয় মিডিয়ারও একটা বড় ধরনের নেগেটিভ রোল আমরা লক্ষ্য করছি। আপনি যদি ভারতের এই আগ্রাসী মনোভাব কিংবা ভারতের এই হুমকি, সীমান্তে জড়ো হওয়া, এর পাশাপাশি যদি ভারতীয় মিডিয়ার যে আগ্রাসী মনোভাব তার উপর একটু দৃষ্টিপাত করেন। আমাদের ব্যারিস্টার ফুয়াদ চমৎকার বলেছেন যে এটা যত গর্জে তত যদি বর্ষ, এই এত বর্ষিলে কিন্তু বাংলাদেশ বহু আগে তলিয়ে যেত এত বর্ষণে। ভারতের এই যে মিডিয়ার কথা আপনি যেটা বললেন, এটা আজকে থেকে না, আপনি ওই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রতিদিন কলকাতার মিডিয়াগুলোতে বিশেষ করে আপনি দেখবেন যে ওদের মূল কাজটাই হচ্ছে এইটা চর্চা করা। সারাদিন তারা আজগুবি সব খবর দিচ্ছে। এবং কিছুদিন আগে দেখলাম যে এক ভারতীয় মিডিয়াতে ফেসবুকে এক ছেলে পোস্ট করেছে, সেটার মধ্যে হচ্ছে ট্রাম্প ক্ষমতায় বসার পর তার প্রথম কাজ হবে দিল্লি থেকে তার নিজের বিমানে করে হাসিনাকে ঢাকায় নিয়ে আসবে এবং হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর উনি ফেরত যাবেন এবং এখানে মানে হাসিনার ওই যে নতুন করে অভিষেক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি থাকবেন। এগুলো হচ্ছে ভারতীয় মিডিয়ার খবর এবং বাংলাদেশের মানুষ এগুলোকে কোনো গ্রাহ্য করে না, এগুলোকে পাত্তাও দেয় না এবং এগুলো যে লেখে এইটার কোনো নেগেটিভ ইফেক্ট বাংলাদেশের মানুষের উপর পড়ে না, মানুষ বিশ্বাস করে না এগুলো। তো ফলে এইটা আমার মনে হয় যে আমাদের ভয়ের কিছু নাই, কিন্তু ভয়ের যেটা কারণ সেটা হচ্ছে যে আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ক্রমবর্ধমান যে অস্থিরতা, এই ক্রমবর্ধমান অস্থিরতায় যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মহাবিদ্যালয়গুলোর মধ্যে যে নিজেদের মধ্যে যে সম্পদহানি হলো, তারপরে হচ্ছে অনেক আহত হলো ছাত্র, অনেক সম্পদ বিনষ্ট হলো। কারণ কি? কোনো কারণ আছে? কোনো কারণ নাই, কোনো তুচ্ছ কোনো ঘটনা যেটা মনে রাখার মতো কোনো ঘটনা না। এরপর আপনি দেখেন সারা দেশ থেকে হাজার হাজার লোক বাসে করে, ট্রাকে করে, ট্রেনে করে ঢাকায় চলে আসলো, আসার পরিকল্পনা হলো। তাহলে আমাদের এত এত গোয়েন্দা বাহিনী, এত এত সরকারি যে এই সংস্থা ডিজিএফআই, এনএসআই, পুলিশের যে ডিবি স্পেশাল ব্রাঞ্চ কি করেছিল তারা? তাদের যে সোর্স মানে দেওয়া হয় শত শত কোটি টাকা, এগুলো কী কাজে ব্যয় করেছিল? এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দিয়েছে যে এই লোকগুলো কিভাবে ঢাকা আসতে পারলো এবং এটা যারা অর্গানাইজ করলো তাদেরকে আমরা কেন সময় মতো ধরতে পারিনি? আপনি এটি শাহবাগে যে মানে বিশাল একটি সমাবেশ এবং সেখানে লোন দেবার কথা বলে, ঋণ দেবার কথা বলে 1 লক্ষ থেকে 1 কোটি হত দরিদ্র মানুষকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, প্রলোভন দেখিয়ে গরিব মানুষ যা বলেছে বিশ্বাস করেছে এবং এই মানুষগুলোকে ঢাকা আনলো। এগুলোকে ওভারনাইট হয়ে গেল। তাহলে আমরা কি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পাওয়া যায়নি। ব্যাটারি চালিত রিক্সা, কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একসাথে 4 জন কি 6 জন মারা গেছে, ঢাকাতে মারা গেছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারা যাচ্ছে। প্রতিদিনই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। কারণ এগুলো তো আমি চড়েছি কয়েকবার, চড়ে আমি এরপর আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছি কখনো চড়বো না, কারণ এগুলো কোনো ব্রেক নাই, ইয়ে নাই, ঠিক মতো এরা মনে হচ্ছে যে নিজের মধ্যে একটা ভয় কাজ করে। এখন এই যে তারা যে বিরাট একটা অরাজকতা, একটা তাণ্ডব সৃষ্টি করলো পুরো ঢাকা শহরে, আমরা কি করেছি? এর কি সমাধানের অন্য কোনো উপায় ছিল না? নিশ্চয়ই। এবং আমাদের আদালতকে শেষ পর্যন্ত বলতে হলো যে না ঠিক আছে, 1 মাস থাকুক, 1 মাস চলুক। এখন হচ্ছে আমরা সব কিছুতে কিন্তু জিম্মি হয়ে যাচ্ছি এবং আমরা হ্যাঁ বলছি। এটার একটা বড় কারণ, এটা সমাজবিজ্ঞানীরা নিশ্চয়ই এই অস্থিরতার সঠিক কারণ ওরা বলতে পারবেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জাতের সমাজবিজ্ঞানের এত জ্ঞান বুদ্ধি নেই, আমরা বুঝি যে এই কারণগুলো যেগুলো, সে ক্রমবর্ধমান যে অস্থিরতা এবং এটা হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে গত 15 বছর থেকে 20 বছর, আমি তাও বলবো না, তারও আগ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আমরা পলিটিসাইজ করেছি। আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ, যেটা আগে গ্রামে, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আমার চেয়ারম্যান, আমি একটা চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র ওনার কাছে যেতাম, উনি কোন দলের এসব কোনো ইস্যুই ছিল না। এখন কিন্তু আপনি যদি বিরোধী দল করেন তাহলে আপনি কিন্তু ওই ইউনিয়ন পরিষদে যেতে ভয় পাবেন এবং আপনাকে দিবে না, আপনাকে কোনো সেবা দেবে না। বিসিএস পরীক্ষার্থী যারা বিসিএস পরীক্ষার ভাইভাতে উত্তীর্ণ হয়, চূড়ান্ত পর্যায়ে একটা ছেলে, শুধু বিসিএস না অন্যান্য যারা সার্ভিস করে, এদের ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে যায়। তো পুলিশের কাছে যায়, পুলিশ তো আর করিমউদ্দিন, হামিদউদ্দিন এদেরকে তো আর চেনে না, পুলিশ অবভিয়াসলি লোকাল গভর্নমেন্টে যায়। এখন দেখা যায় যদি সে আওয়ামী লীগের লোক হয় আর যে ছেলেটা
মানে এই ওখানে তার ভেরিফিকেশনের জন্য গেছে, সে যদি তার কথা না শুনে অতীতে যদি তার সাথে কিছু একটা টক্কর লাগে, তখন বলে যে ওর বাপের দাদা তো বিএনপি করতো, বা ও তো জামাত, ও তো ছাত্র শিবির করতো। আপনি অশিক্ষিত এবং স্বার্থপর একটা মূর্খ লোকের কথায় একটা ছেলের বিশেষ পরীক্ষার ভাইবার ইয়েতে আপনি দেখেন যে কত ছেলে পুলিশ রিপোর্টের কারণে চাকরি হয়নি, এদের চাকরি পায়নি এদেরকে, আর সকল বিষয়ে সে সাকসেসফুল, বাট পুলিশের ওই তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরীক্ষায় সে পাশ করেনি। আমি একটা অভিজ্ঞতা বলি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন কাজ করি তখন, আমি নাম বলতে চাই না, একজন পুলিশ অফিসার, সে আওয়ামী লীগের ইয়েতে সে ইয়ে ছিল, পরে সে অনেক উপরে উঠছে। তো এই ছেলে আমার কাছে একদিন নিয়ে আসলো, ওই যে একজন প্রাণগোপাল দত্ত, ইউ নো হিম, প্রাণগোপাল দত্ত নিয়ে আসলো, উনি তখন পিজের ভাইস চ্যান্সেলর। উনি এসে বললো যে হামিদ ভাই, আমি আসলে তদবিরে আসি না, এই ছেলেটা হচ্ছে আমার এই শিক্ষকের মানে ছেলে, আমাদের হিন্দুদের মধ্যে আমরা শিক্ষককে বাবার মতোই আমরা শ্রদ্ধা করি। তো এই ছেলেটা পরীক্ষায় পাশ করার পরেও ওর চাকরি হয় নাই। তাই বলছি ইউ ক্যান লিভ দি কেস উইথ মি, আই পার্সোনালি টেক অল রেসপন্সিবিলিটি, যদি তার প্রতি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে আমি দেখছি। আমি তার ফাইল এনে দেখলাম যে ওটার মধ্যে লেখা আছে যে এই তিনি একটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে। এই জাস্ট আমি এটা কোট আনকোট, বিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে, এই জন্য ওর চাকরি হলো না। সে বিসিএস পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করেছে। তো আমি এসবিতে ফোন করলাম, এসবির যিনি প্রধান তার সাথে আমি কথা বললাম, সৌভাগ্যক্রমে উনি এখন পুলিশের আইজিপি। তো আমি ওকে ফোন করে বললাম, আমি বললাম যে বাহার, এটা কি ধরনের কথা, এটা কোনো কথা, কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক তো তুমি আমি সবাই, আমি কি ভোটের সময় ভোট দেই না, আমি কি লাঙ্গল নৌকা তারপরে কোনো একটার মধ্যে আমি কি সিল মারি না, তাহলে কি আমি কি রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে? পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্য কি? তোমার কাছে পাঠানো হয় যা তার কোনো ক্রিমিনাল রেকর্ড থানায় আছে কিনা দেখার জন্য, গ্রস মিসকন্ডাক্ট, এক্স্যাক্টলি, যেগুলো আমাদের পেনাল করে যে সকল বিষয়কে অপরাধ বলা হয়েছে, এরকম কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা। তুমি থানা মানে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, তুমি এগুলো বলবা যে তার বিরুদ্ধে থানায় কোনো রেকর্ড আছে অথবা নাই। দিস ইজ দ্য অনলি জবাব। এখানে হবে থানায় তার বিরুদ্ধে রেকর্ড পাওয়া গিয়েছে অথবা পাওয়া যায় নাই, পাওয়া গেলে কি বলবে? তুমি একটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বলিয়া জানা গিয়েছে, এই জন্য ওর চাকরি হবে না। তো বাহার বললো যে স্যার এগুলো তো আগে হয়েছে, আমি তো আমাদের তো সময় এগুলো হয় না। আমি বলছি যার সময় হয়েছে, আমি তোমাকে অভিযুক্ত করছি না, তুমি থানা ভেরিফাই করো, করে যদি তার নামে কোনো ইয়ে পাও তাহলে বলো আছে, আর যদি না হয় তাহলে একটা নতুন করে ভেরিফিকেশন রিপোর্ট করো। এবং আমি একটা কাহিনী বললাম যে এখন যে আপনি যে লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাজনীতি নিয়ে গেলেন, উপজেলা পর্যায়ে আপনি মার্কা দিয়ে ইলেকশন করছেন, ইউনিয়নে আপনি মার্কা দিয়ে ইলেকশন করছেন, তাহলে আপনি পুরা দেশের আপনি পোলারাইজ করে ফেললেন, দুইটা ভাগ করে ফেললেন। মানুষ তো আর নিজের মত করে নিজের মতো করে আর চিন্তা করারও সুবিধা পাচ্ছে না, বলারও সুবিধা পাচ্ছে না। আমি বলছি শুধু এটা না, আপনি দেখেন আইনজীবীদের এখানে আছে দুইটা ভাগ, আপনি নীল দল সাদা দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে আপনি সাংবাদিকদের আছে, যতগুলা সরকারি বেসরকারি সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে গত কয়েক বছর এটা হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, যার সময় যেটা থাকে সেভাবে হয়ে গেছে। এই যে আমরা যে পুরা দেশটাকে রাজনীতির অংশ করে ফেললাম, তাতে করে কি হয়েছে? আজকের যে অস্থিরতা, আজকের যে সামাজিক যে এই যে অন্যায্যতা যা কিছু হচ্ছে, আমি মনে করি যে আমাদের এইটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী, এবং এই অপরাজনীতির শিকার হচ্ছে আমাদের সমাজের সাধারণ মানুষ। এখন এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা থেকে বেরিয়ে শুধু আসতে হবে না, এবং আমি মনে করি যে এখন যারা বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে, তারা হচ্ছে সবচেয়ে যোগ্য এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসার। অসংখ্য ধন্যবাদ। কারণ এদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, এবং এরা বলেছে যে আমরা এর কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্টও করে না, সুতরাং তারা ছাড়া কেউ আসতে পারবে। জাতীয় ঐক্যমত্যের যে প্রসঙ্গটা উঠছে এখন, আমি মনে করি যে আমি আগেই বলেছি যে এটার জন্য এখনই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। ইসকন ইস্যু সহ আর যে সকল আমাদের অমীমাংসিত বিষয় আছে, আপনি দেখেন আগের সরকারের প্রধানমন্ত্রী যখন পালিয়ে ভারতে গেলেন, ভারত কিন্তু ওদের সকল শত্রু যারা, সেই সকল শত্রু রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সবাইকে নিয়ে একসাথে বসে সেখানে তারা একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, তারা মনে করলেন যে এটা একটা জাতীয় নিরাপত্তার ইস্যু, এবং সেটাকে নিয়ে তারা একটা সভা করলেন।
আমাদের দেশে বিগত সময়ে আমরা কি এরকম কোনো চর্চা দেখেছি? না। আমরা মনে হচ্ছে যে সম্পর্কটা হচ্ছে ওই যে সৎ বাপ সৎ মা ভাসুর এই টাইপের, যে আমরা কখনো কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সব রাজনৈতিক দলকে একসাথে ডাকতেও দেখিনি, একসাথে বসতেও দেখিনি। বরং যখনই কথা উঠেছে, আরে ওদের সাথে কি বসবো, ওরা তো এর পচা, দুর্গন্ধযুক্ত, আমি শুধু সেন্ট মাখি আর ওরা সব দুর্গন্ধ মাখে। এই ছিল আমাদের মনোভাব। তো আমি মনে করি যে এখন যে সকল ঘটনাগুলো ঘটছে এবং এই সরকারের উপর মানুষের যে আস্থা, এটা ঠিক এটার প্রতিফলন নয়। এটা মানুষ আশা করে না। মানুষ কিন্তু, আমি চাইবো যে এটা মানুষ যাতে অন্ধকারের কালো মেঘ যাতে আমাদের যে আশাটাকে যাতে ঢেকে না দেয়, এটার জন্য কিন্তু সরকারের অনেক কিছু করার আছে। সরকারের যদি কোনো ভুল পদক্ষেপ নেয় এবং এই ভুল পদক্ষেপ যদি কাকে লাভবান করবে, ভুল পদক্ষেপ থেকে যারা লাভবান হবে তারা কারা আমরা জানি, আমাদের পানি কারা ঘোলা করার চেষ্টা করছে তারা আমরা জানি, এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত, আমি আগে বলেছি একবার যে এরা গত সময়ে ছিল হাইপার অ্যাক্টিভ, এখন হচ্ছে টোটালি ইনঅ্যাক্টিভ। হোয়াই? আমি তো হাইপার অ্যাক্টিভও চাচ্ছি না, ইনঅ্যাক্টিভও চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাক্টিভ। এখন সরকার যে কিছুদিন আগে যে আমাদের আইজিপি এবং ডিএমপি কমিশনার পদে যেই দুটা নিয়োগ করলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সময় এই দুজন কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার আমার সুযোগ হয়েছে। আই হ্যাভ ভেরি হাই হোপ অ্যাবাউট দিস টু পার্সনস, দে আর ক্যাপেবল অফ, এবং তাদেরকে বিগত সময়ে বঞ্চিত করে রাখা হয়েছে, এদেরকে কাজ করতে দেওয়া হয়নি। এবং এরা যদি চায়, কারণ তারা দুজনে হচ্ছে পুলিশের বাইরেও তারা খুব ভালো মানুষ, তো তারা যদি চায় এবং তারা যদি অন্যদেরকে অ্যাক্টিভ করতে পারে, শুধু একজন দুইজন চাইলে তো হবে না। পুলিশের ব্যাপারটা হচ্ছে চেইন অফ কমান্ড, এখানে টোটালিটির একটা ব্যাপার আছে। সুতরাং এটা যদি কোথাও একটা যদি চেইন যদি নড়বড় হয়ে যায়, তাহলে টোটাল সিস্টেমটাই কাজ করবে না। তো আমি মনে করি এই দুই যোগ্যতা সম্পন্ন লোক, এনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকে আরেকবার ওনারা অ্যাক্টিভ করতে পারবেন, এবং আমাদের তত্ত্বাবধায়ক বা নির্দলীয় অথবা আমরা যেটা বলি অন্তর্বর্তী সরকার, যেটাই আমরা বলি, আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় যে আমাদের কতগুলো জিনিস মানুষের যেরকম সন্দেহ থেকে যাচ্ছে, যেমন আমি কয়েকটা ইয়ের কথা বলি, যে বিশ্ব ব্যাংক, তারপরে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইভেন আমাদের আন্তর্জাতিক যে সহায়তা, এগুলা চ্যানেলাইজ করার জন্য আমাদের মন্ত্রণালয় হচ্ছে কিন্তু ইআরডি, এটা অর্থ মন্ত্রণালয়ের একটা বিভাগ, ইকোনমিক রিলেশনস ডিভিশন। এখানে কিন্তু আগের সরকারের নিয়োগ করা লোকজন থেকে গেছে। তো এখন আপনি যদি ট্রাম্প প্রশাসন যদি ক্ষমতায় বসে আমেরিকায়, এবং তিনি যেদিন থেকে কাজ শুরু করবেন, সেখানে আমার পূর্ববর্তী সরকারের নিয়োগ করা প্রতিনিধি তিনি কি এই সরকারের উন্নয়নের জন্য নাকি ওনার গুণগানের পরিবর্তে ওনার বদনাম করবেন, এটা তো আমাকে বুঝতে হবে। কারণ আমি বিশ্বস্ত লোক যদি আমার না থাকে স্পোক্স পার্সন হিসাবে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা তো আমার জন্য ভয়ের কারণ। তো এগুলো সরকারে যারা আছে, বা আমি কেবলমাত্র উপদেষ্টা পরিষদকে আমি দোষী বলতে চাই না, এটার সাথে আমরা মনে করি যে আমাদের যারা ক্যাবিনেট সেক্রেটারি আছেন খুবই যোগ্য লোক, আমাদের যিনি ওই যে জনপ্রশাসন সচিব আছেন, অথবা যিনি আমাদের এখন ওই যে হোম সেক্রেটারি যিনি আছেন, ইনারা কিন্তু মুখ্য সচিব ইভেন ভেরি ক্যাপেবল অফ, কিন্তু তারা ঠিক অ্যাক্টিভ কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে না, অথবা তাদের মতামত নেওয়া হচ্ছে কিনা, অর্থাৎ তাদের অ্যাকশনগুলো দেখা যাচ্ছে না। মানে কোথায় আসলে সিদ্ধান্তগুলো কোথায় হচ্ছে, যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যে উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে, অন্যান্য ইস্যুজ নিয়ে বিতর্ক হচ্ছে, সুতরাং কারাই সিদ্ধান্তটা নিচ্ছে এটা কিন্তু জনগণের কাছে খুব পরিষ্কার না। এবং আমি বললাম যে আমার যে সকল দক্ষ আমলারা, ওরা কিন্তু ওদেরকে আমি এই সমস্ত রোলে কিন্তু ওদের কোনো ইয়ে দেখি না, আমি ওদের কোনো ভূমিকা দেখছি না।